নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসের আমি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিল্টন মোড়ল, প্রভাষক কৃষি শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কৃষি শিক্ষার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। আর এই বিশেষ উৎপাদন কৃষি সম্পৃক্ত প্রযুক্তির ভিতরে বীজ উৎপাদন কৌশল একটি অন্যতম প্রযুক্তি। আজকে আমরা এই অধ্যায়ের পাঠ 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। আজকে আলোচনার বিষয় ভিতরে রয়েছে বীজ কি, বীজের শ্রেণীবিভাগ, ভালো বীজের বৈশিষ্ট্য, বীজ উৎপাদন কৌশল, আলুর বীজ উৎপাদন, সরিষার বীজ উৎপাদন, পেঁয়াজের বীজ উৎপাদন, বীজ সংরক্ষণ ও বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, এবং হচ্ছে বীজ প্রক্রিয়াজাতকরণ এবং হচ্ছে সংরক্ষণ এবং বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের উদ্দেশ্য। তা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে বীজ সংরক্ষণ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শুরুতেই জানবো যে আসলে বীজ কি। বীজ হচ্ছে উদ্ভিদের শারীরিক ও জারণিক যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে অনুরূপ বৈশিষ্ট্যে নতুন উদ্ভিদের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, তাকে আমরা বীজ বলবো। তো সাধারণত আমরা এভাবে বলে থাকি নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলা হয়। অর্থাৎ পরাগায়নের মাধ্যমে যখন নিঃশেষ ক্রিয়া সংঘটিত হয় এবং সেটা পরিপক্ক হয় তখন সেটা বীজে পরিণত হয় শেষে এবং ফল হয়, যেমন ধান, গম, সরিষা এগুলো হচ্ছে। আবার উদ্ভিদের যে কোনো অংশ অনুকূল পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম হতে পারে, যেমন পাথরকুচি পাতা যদি আমরা মাটিতে রেখে দিই সেখান থেকে কিন্তু নতুন গাছ জন্মায়। এভাবে গাছের যে কোনো অঙ্গ যেমন হচ্ছে বা কাণ্ড, যেমন গোলাপ ফুলের যদি আমরা একটা ডাল কেটে কোথাও যদি আমরা সেটা রোপণ করি তাহলে সেখান থেকে কিন্তু নতুন গাছ জন্মাবে। এভাবে এজন্য বলা হয়েছে গাছের যে কোনো অংশ বা যেটা উপযুক্ত পরিবেশে অনুরূপ বৈশিষ্ট্যের নতুন উদ্ভিদের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, তাকে আমরা বীজ বলব। এবার আমরা জানবো বীজের শ্রেণীবিভাগ। ব্যবহারের উপর ভিত্তিকে উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ তাত্ত্বিক বীজ এবং হচ্ছে কি কৃষি তাত্ত্বিক বীজ। উদ্ভিদ তাত্ত্বিক বীজ হচ্ছে নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বকের মাধ্যমে যে বীজটা সৃষ্টি হবে সেটা হচ্ছে উদ্ভিদ তাত্ত্বিক বীজ। এবং এই বীজের উদাহরণ হচ্ছে যেমন ডাল বীজ, তেল বীজ, ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে উদ্ভিদ তাত্ত্বিক বীজ। এবং এই বীজগুলা থেকে মানে কোনোভাবেই এর কাণ্ড বা যে কোনো অংশ থেকে নতুন মানে গাছের উদ্ভিদের সৃষ্টি হবে না। আর কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে উদ্ভিদের যে কোনো অংশ যা উপযুক্ত পরিবেশে নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, যেমন হচ্ছে আখের টুকরা, পাথরকুচি পাতা এগুলা, তারপর হচ্ছে গোল আলুর টুকরা, তারপর হতে পারে গোলাপ ফুলের গাছ, এগুলো হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। অর্থাৎ গাছের যে কোনো অংশ দ্বারাও যেটা বীজ উৎপাদন করা সম্ভব হবে সেটা, এবং বীজ দ্বারাও এটা কিন্তু অনেক সময় করা সম্ভব। এটা হচ্ছে উদ্ভিদ তাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজের ভিতরে যে মূল পার্থক্য সেটা, উদ্ভিদ তাত্ত্বিক বীজ হচ্ছে বীজ থেকে যেটা তৈরি হবে নতুন গাছ, আর কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে যারা বীজ থেকে হতে পারে আবার গাছের যে কোনো অংশ থেকেও নতুন গাছের সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে ব্যবহারের উপর ভিত্তি করে বীজপত্রের সংখ্যা অনুযায়ী, অর্থাৎ একবীজপত্রী, দ্বিবীজপত্রী এবং বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী বীজ হচ্ছে একটি মাত্র বীজপত্র থাকবে, অর্থাৎ যেসব বীজে শুধু একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা, খেজুর, নারকেল ইত্যাদি।
আবার দ্বিবীজপত্রী বীজ হচ্ছে যে বীজের দুইটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী বীজ বলা হয়, যেমন লাউ, কুমড়া, মটর, ছোলা, আম, জাম, তেঁতুল, কাঁঠাল। এই যে যে উদ্ভিদ গুলো আছে এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। আর বহুবীজপত্রী উদ্ভিদ আছে যেদের অধিক, দুইয়ের অধিক এর বীজপত্র থাকে, যেমন হচ্ছে পাইন গাছ। তোমাদের একটু কনফিউশন লাগতেছে আসলে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজ কিভাবে আমরা চিনবো। তোমাদের কয়েকটা আমি ক্লু ধরে দিচ্ছি। সেটা হচ্ছে একবীজপত্রী যে বীজগুলো থাকে এর শিকড় গুলো থাকে গুচ্ছমূল, যেমন ধানের শিকড়টা, ধানের শিকড় এবং হচ্ছে আম গাছের শিকড় কিন্তু একরকম না। ধানের শিকড়টা গুচ্ছ আকারে থাকে, কিন্তু আম গাছের শিকড়টা প্রধান একটা মূল থাকে, সে মূল থেকে আবার ছোট ছোট মূল থাকে। এ হচ্ছে মূল দিকে আমরা চিনতে পারবো যে ধান হচ্ছে তাহলে একবীজ, ধান, গম এগুলো কিন্তু হচ্ছে একবীজপত্রী। আবার দ্বিবীজপত্রী কোনগুলা, যাদের মূলগুলো থাকবে একটা প্রধান মূল থাকবে, সেখান থেকে মূল গজাবে। আমরা সরিষার যদি গাছের কথা ভাবি, অথবা কাঁঠাল গাছ, আম গাছের যে শিকড় গুলো আছে এগুলোর কথা ভাবলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো একবীজ এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য। আবার পাতা দেখে অনেক সময় বোঝা যায় একবীজপত্রীর পাতাগুলো লম্বা হয়ে থাকে এবং মাঝখান বরাবর একটা মোটা শিরা থাকে এবং সেই শিরা বরাবর পাশ দিয়ে অসংখ্য শিরা থাকে। যেমন ধান গাছের যে পাতাটা আছে একটা মাঝ বরাবর একটা শিরা থাকে এবং সেই মাছের পাশে অসংখ্য শিরা থাকে, কিন্তু লম্বা লম্বি নেই। হচ্ছে একবীজপত্রী বোঝার উপায়। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে একটা লম্বা শিরা থাকে, কিন্তু সেই শিরা থেকে আবার খন্ডাংশে অসংখ্য শিরা উপশিরা থাকে। আবার একবীজপত্রীর যে কাণ্ডটা, সেই কাণ্ড সোজা হয়ে থাকে, যেমন ধান গাছ, সেখান থেকে কোনো শাখা বের হয় না। তো দ্বিবীজপত্রীর যে বীজটা গাছ হয় দ্বিবীজপত্রী থেকে, সেই গাছে কিন্তু অসংখ্য শাখা পোশাখা, যেমন আম গাছ, কাঁঠাল গাছে শাখা পোশাখা থাকে। কিন্তু ধান গাছ, তারপর হচ্ছে ভুট্টা গাছ বা গম গাছ, এক্ষেত্রে কিন্তু নারিকেল গাছ হতে পারে, তাল গাছ, সুপারি গাছ, এক্ষেত্রে কিন্তু শাখা পোশাখা থাকে না। এটা হচ্ছে একবীজ এবং দ্বিবীজপত্রীর যে মূল পার্থক্য, সেই বিষয়টা। তারপর হচ্ছে নিঃশেক ভিত্তিক উপর ভাগ করা যায় যৌন বীজ এবং অযৌন বীজ। যৌন হচ্ছে নিঃশেক ক্রিয়ার মাধ্যমে যে বীজটা হবে সেটা হচ্ছে যৌন বীজ, এবং অযৌন হচ্ছে গাছের যে কোনো অঙ্গের মাধ্যমে যখন বংশবৃদ্ধি হবে সেটা। ভ্রূণের সংখ্যা ভিত্তিক এক ভ্রূণ বীজ এবং হচ্ছে বহু ভ্রূণী বীজ। একটা মতো ভ্রূণ থাকে যেটা, সেটা হচ্ছে এক বীজ ভ্রূণী, এবং বহু যদি ভ্রূণ থাকে সেটা হচ্ছে বহু ভ্রূণী বীজ। শস্য উপস্থিত ভিত্তিক হচ্ছে সচ্ছল বীজ এবং হচ্ছে অসচ্ছল বীজ, এভাবে দুই ভাগে এটাকে ভাগ করা হয়েছে। তারপর আছে, আচ্ছা এটা একটু বলি, সেটা হচ্ছে সচ্ছল বীজ কি। সচ্ছল বীজ হচ্ছে যেসব বীজের বীজপত্রের বাহিরের ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্য হিসেবে শস্য সঞ্চিত থাকবে, যেমন হচ্ছে ধান, গম, ভুট্টা এইগুলা। আর অসচ্ছল বীজ হচ্ছে যেসব বীজে ভবিষ্যতের জন্য খাদ্য জমা না থেকে বীজপত্রের মধ্যে সঞ্চিত থাকে, সে সকল বীজকে অসচ্ছল বীজ বলবো আমরা। যেমন হচ্ছে কুমড়া, লাউ, ছোলা, এই যে বীজগুলা, এগুলো হচ্ছে কি অসচ্ছল বীজ। তারপরে রয়েছে বীজের বহিরাবরণের উপস্থিতি ভিত্তিক, যেমন নগ্ন বীজ এবং হচ্ছে আবৃত বীজ। নগ্ন বীজ হচ্ছে যে বীজে কোনো আবরণ থাকে না, তাকে হচ্ছে নগ্ন বীজ বলে। যেমন হচ্ছে গম, ভুট্টা, এই যে বীজগুলা, এগুলো হচ্ছে নগ্ন বীজই। এবং আবৃত যে বীজগুলা, যে বীজে আবরণ থাকে বাহিরের, যেমন হচ্ছে ডাল বীজ, তেল বীজ ইত্যাদি। যেমন আমরা যদি বাদামের কথা বলি, বাদামের কিন্তু উপরে খোসা থাকে, তার ভিতরে বীজটা থাকে। তাই বাদামের ভিতরে যে বীজটা থাকে সেটা আবরণ থাকে, কিন্তু বাইরের দিকে একটা আবরণ থাকে, খোসা যেটা বলি। তাহলে এই যে বীজটা, এটা হবে কি আবৃত বীজ। কিন্তু নগ্ন বীজগুলো কি, যেগুলা যেমন গম, ভুট্টা, এগুলো কিন্তু উপরে বাদামের খোসার মতো কিন্তু খোসা থাকে না। এভাবে বীজের বহিরাবরণের উপস্থিতি ভিত্তিকে বীজকে দুই ভাগে ভাগ করা যায়। তারপর হচ্ছে বীজ বিধি, একটা হচ্ছে মৌল বা প্রজনন বীজ, বৃত্তি বীজ এবং হচ্ছে প্রত্যায়িত বীজ। এভাবে তিন ভাগে ভাগ করা যায়। মৌল বা প্রজনন বীজ হচ্ছে, এটাকে ব্রিডার সিড বলা হয় ইংরেজিতে। উদ্ভিদ প্রজননের নিয়ম কানুন অনুসরণ করে প্রজননকারী বিজ্ঞানীরা দীর্ঘদিনের পরীক্ষা নিরীক্ষার পর যখন কোনো একটি শস্যের জাতকে খুব ভালো মনে করেন, তখন সে শস্যের বীজকে প্রজনন বীজ বলা হয়। তারপর আছে বৃত্তি বীজ। মৌল বীজ বা প্রজনন বীজ হতে উৎপন্ন বীজকে বৃত্তি বীজ বলা হয়। আর প্রত্যায়িত বীজ হচ্ছে, আচ্ছা মৌল বীজের ইংরেজি হচ্ছে ফাউন্ডেশন সিড, আর প্রত্যায়িত যে বীজ সেটা হচ্ছে সার্টিফাইড সিড। বৃত্তি বীজকে বাজারজাত করার উদ্দেশ্যে ক্রমান্বয়ে বেশি পরিমাণ উৎপাদন করে যে বীজ পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যায়িত বীজ। এভাবে বীজ বিধি অনুসারে বীজকে তিন ভাগে ভাগ করা যায়, মৌল বা প্রজনন বীজ, বৃত্তি বীজ এবং হচ্ছে প্রত্যায়িত বীজ। এবার আমরা জানবো ভালো বীজের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা
ভালো বীজের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি থাকতে হবে, সেটা হচ্ছে 70 থেকে 80% মতো বীজের অঙ্কুরোদ্গম থাকতে হবে, মানে বীজটা যাতে 100 যদি বীজ রোপণ করা হয় সেটা যাতে 70 থেকে 80টা বীজ গজায়, এই ধরনের বীজ হতে হবে। তারপর হচ্ছে বীজের ভিতরে কোনো মিশ্র বা জড় পদার্থ থাকতে পারবে না, বীজের মধ্যে অন্য কোনো ধুলাবালি, আগাছার বীজ ইত্যাদি থাকা যাবে না। সমস্ত বীজ একই আকার আকৃতি এবং সমান কি থাকতে হবে, সমান পুষ্ট থাকতে হবে। তারপর হচ্ছে বীজের আকৃতি থাকতে হবে সমান, বীজের পোকামাকড়, রোগ জীবাণু এগুলা মুক্ত হতে হবে। বীজের আর্দ্রতার পরিমাণ অর্থাৎ জলীয় অংশের পরিমাণ থাকতে হবে কত, 8 থেকে 12% মতো থাকতে হবে, তার বেশি থাকা যাবে না বা তার কমও থাকা যাবে না। 8 থেকে 12% ভিতরে বীজের আর্দ্রতা থাকা প্রয়োজন। বীজের পরিপক্কতা এবং পুষ্টতা সঠিকভাবে হতে হবে। তারপর হচ্ছে বীজ হিসেবে ব্যবহৃত বীজ নতুন হতে হবে এবং হচ্ছে প্রত্যেক বীজের যে স্বাভাবিক রং থাকে তা বজায় থাকতে হবে। এবং ভালো বীজের যে আরেকটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বীজের সজীবতা, সতেজতা এবং হচ্ছে জাতের বিশুদ্ধতা উত্তম হতে হবে, মানে ওই বীজের ভিতর অন্য কোনো বীজ থাকা যাবে না। জাতের বিশুদ্ধতা, রোগ মুক্ত থাকতে হবে, পোকামাকড় মুক্ত থাকতে হবে, অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকতে হবে, সেটা কত 70 থেকে 80% মতো। স্বাভাবিক যে বীজের রং, সেই বীজের রং স্বাভাবিক থাকতে হবে, সজীবতা, সতেজতা থাকতে হবে, বীজের আর্দ্রতা থাকতে হবে 8 থেকে 12% এবং হচ্ছে একই আকার আকৃতি হতে হবে। এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলো যখন একটা বীজের ভিতরে থাকবে তখন সেটা হবে কি আদর্শ বীজ। এবার আমরা জানবো বীজ উৎপাদন কৌশল। তা আমরা এখানে এই অধ্যায়ে আলুর বীজ উৎপাদন, সরিষার বীজ উৎপাদন, পেঁয়াজের বীজ উৎপাদন আছে। বীজ উৎপাদনের যে কৌশল, আমরা যে কৌশলটা যদি একটা বীজের যে কোনো জানি, তাহলে কিন্তু অন্য বীজের ক্ষেত্রে আমরা সেই একই কৌশল যদি অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে সব বীজের উৎপাদন কৌশল আমরা জানতে পারবো। তো বীজের উৎপাদন যে প্রথম যে প্রধান যে কৌশলগুলো, সেগুলা ধারাবাহিকভাবে এখানে লেখা হয়েছে। এটা হচ্ছে উপযুক্ত প্রথমে স্থান নির্বাচন করতে হবে, আর এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেগুলোর মাটি ওই বীজের জন্য উপযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পড়ে, পানি দেওয়ার ব্যবস্থা সুব্যবস্থা থাকতে হবে, এরকম একটা উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। বীজ ফসলের পৃথকীকরণ, অর্থাৎ যেখানে বীজ উৎপাদন করতে হবে সেখানে অন্য আশেপাশে ওই একই জাতের যত অন্য ভ্যারাইটি গুলো না থাকে। যেমন আমি যদি একটা নির্দিষ্ট একটা ধানের ফসল উৎপাদন করতে চাই, সেই ধানের ফসলের পাশে অন্য যে ধানের জাত আছে সেই ধানের জাত থাকা যাবে না। যদি থাকে তাহলে কিন্তু পরাগায়নের ফলে সেই ধানের জাতটা কিন্তু তখন মিশ্রিত হয়ে যাবে, অর্থাৎ ওই একই ধানের ভিতর অন্য জাতের ধান চলে আসবে। এই জন্য বীজ ফসলের পৃথকীকরণ মানে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে কি করতে হবে, বীজতলা তৈরি করতে হবে। বীজ ফসলের জমি তৈরি করতে হবে ভালোভাবে, জমিকে চাষ মই দিয়ে মাটিকে ঝুরঝুর করে নিতে হবে এবং এর ফলে মাটির ভিতরে যে পোকামাকড় থাকে সে পোকামাকড় উপরে উঠে আসে এবং জমি থেকে যে ক্ষতিকারক রোগ জীবাণু সেগুলা পাখি খেয়ে ফেলে এবং সূর্যের মতো অনেক সময় বিভিন্ন ধরনের যে রোগ জীবাণু থাকে সেগুলা মারা যায়। বীজ শোধন করতে হবে, বীজের ভিতর অনেক সময় রোগ জীবাণু থাকে, এজন্য বীজকে শোধন করে নিতে হবে যাতে ওই যে ধরনের যে রোগ জীবাণু, সেই রোগ জীবাণু যাতে না থাকে। বীজ শোধন করা যেতে পারে, যেমন শুকনা বীজ, বীজ শুকিয়ে শোধন করা যেতে পারে। বীজ শুকানোর এবং তার সাথে যে বীজ শোধনের বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, যেমন ভিটাভেক্স 200, তারপর হচ্ছে গ্রানুসন, অ্যাগ্রোসনজি, সেরোসান, এরাসান, এরকম বিভিন্ন ধরনের বীজ শোধনকারী ওষুধ রয়েছে, এগুলো দ্বারা বীজ শোধন করা যেতে পারে। তারপরে পানির ভিতরে বীজ ভিজিয়ে তারপর সেই বীজটাকে শুকিয়ে এভাবে করা যেতে পারে। এভাবে বীজ বিভিন্ন ভাবে বীজ শোধন করা যায়। তারপর হচ্ছে বীজ বপন। বীজ উৎপাদনের জন্য নির্ধারিত সময়ে বীজ বপন করাটা জরুরি এবং যখন যে বীজ জমিতে বপন করা প্রয়োজন সেই সময় কিন্তু বীজ বপন করাটা প্রয়োজন। যে সময় যে বীজ বপন করা তার অন্য সময় যদি বপন করা হয় তাহলে কিন্তু বীজ গজায় না। এজন্য নির্দিষ্ট সময়ে বীজগুলো কি করতে হবে, জমিতে রোপণ করতে হবে এবং বীজের রোপণ করার পরে সেই বীজগুলোকে পর্যাপ্ত পরিচর্যা নিতে হবে। সেই পরিচর্যা গুলো আচ্ছা তার আগে পরিচর্যা নিতে হবে। সেই পরিচর্যার ভিতরে আছে যেমন সার প্রয়োগ, সেচ প্রদান করতে হবে, আগাছা বা যে বালাই দমন করতে, পোকামাকড় থাকলে সেগুলো দমন করতে হবে এবং কি করতে হবে, বীজ সংরক্ষণ করতে হবে। এই যে হচ্ছে বীজ উৎপাদনের যে প্রধান যে কৌশল, সেই কৌশলের ধারাবাহিকতা, অর্থাৎ প্রথমে কি করতে হবে, স্থান নির্বাচন করতে হবে, তারপর বীজ ফসলের নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, সেই দূরত্ব মেনটেন করতে হবে, বীজ ফসলের জমি তৈরি করতে হবে ভালো করে,
বীজ শোধন করতে হবে যাতে বীজের ভিতরে কোনো অন্য রোগ জীবাণু বা আগাছা না থাকতে পারে। বীজ বপন করতে হবে সঠিক সময়, সার প্রয়োগ করতে হবে, কারণ গাছের বিভিন্ন ধরনের পুষ্টির অভাব থাকতে পারে। এই জন্য মাটিতে বিভিন্ন যদি কোনো অভাব থাকে সেক্ষেত্রে এই পুষ্টির উপাদানের অভাব দূর করার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে। সেচ প্রদান করতে হবে, অর্থাৎ পানি সেচ দিতে হবে, আগাছা বালাই দমন করতে হবে, এবং হচ্ছে বীজ যখন গাছটা বড় হবে, ফল আসবে, তখন সেই বীজ সংরক্ষণ করতে হবে। এ ছিল বীজ উৎপাদনের যে কলা কৌশল, সেই কলা কৌশল গুলা। তা আমরা এই যে কলা কৌশলটা শিখলাম, এই অন্যান্য যে বীজ আছে সেই বীজের কিন্তু ঠিক একই কলা কৌশল রয়েছে। দেখি আমরা তাহলে আজকে আমরা জানি বীজ, আলু বীজ কিভাবে উৎপাদন করতে হয়, পেঁয়াজ এবং হচ্ছে আলু, পেঁয়াজ এবং হচ্ছে সরিষা। সেই একই ধরনের উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে বীজ শোধন করতে নিতে হবে। এই আলু বীজের জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি উত্তম, কারণ আলু কিন্তু এঁটেল মাটিতে ভালো হয় না। আলু যেহেতু মাটির ভিতরে থাকে এবং আলুটা কি হয়, বড় হওয়া লাগে, এর জন্য মাটিতে কি হতে হবে, ঝুরঝুর থাকতে হবে। এই জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি কিন্তু এই আলু চাষের জন্য উত্তম। শুধু আলু না, আলু, টমেটো, মরিচ, তামাক ইত্যাদির জন্য এই মাটি ব্যবহার করা যেতে পারে। বীজ শোধন করে নিতে হবে, এই যে আলুর বীজগুলো ভালো করে শোধন করে নিতে হবে। এবং আলু বীজ প্রস্তুত যখন করতে হবে, সেই দুইটি করে চোখ থাকতে হবে, মানে আলুটাকে এই যে এখানে যেমন একটা বীজ এবং এখানে একটা বীজ দেখা যাচ্ছে, তাহলে এই আলুটাকে মাঝখান বরাবর দুই ভাবে কেটে নিতে হবে, অথবা একটা বীজ, তাহলে এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। এভাবে দুইটা বীজ, অন্তত দুইটি করে বীজ অবশ্যই রাখতে হবে। এবং আলু কাটার সময় সাবান পানি দ্বারা ছুরি এবং বটি যদি বটি দিয়ে কাটা হয়, সেগুলো পরিষ্কার করে রোগ জীবাণু মুক্ত করে নিতে হবে। এবং আলুর বীজ রোপণ করার জন্য যে মাটি, সেই মাটি থেকে অনেক সময় শোধন করে নিতে হয়, কারণ আলুর ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া রোগ, সেটা প্রতিরোধ করার জন্য কি করতে হয়, এই জমিটাকে ভালো করে শোধন করে নিতে হয়। এর জন্য জমিতে 80 গ্রাম স্টেবল ব্লিচিং পাউডার ছড়িয়ে মাটি থেকে উত্তম রূপে মিশিয়ে সেটাকে যে অবস্থানকারী যে জীবাণু থাকে সেগুলো মেরে নিতে হবে। তারপর হচ্ছে সার প্রয়োগ। জমিতে সার দিতে হবে, যেটা আগে বলছিলাম যে পর্যাপ্ত পরিমাণে সার দিতে হবে যাতে পুষ্টির কোনো ঘাটতি না থাকে। এবং গোবর দিতে হবে 40 কেজি, ইউরিয়া 1400 গ্রামের মতো, টিএসপি 90 গ্রাম, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট 50 গ্রাম, জিপসাম দিতে হবে 50 গ্রাম। এভাবে প্রতি শতাংশ করে এই এমন পরিমাণে সার দিতে হবে। বীজের হার, বীজ তোমার 600 থেকে 800 কেজির মতো বীজ প্রয়োজন হয় প্রতি হেক্টর জমিতে। এবং বীজ রোপণ করার সময় এই আলু বীজের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব 60 সেন্টিমিটার করে রাখতে হবে। আর কাটা যে আলু, আস্ত আলুর ক্ষেত্রে রাখতে হবে 60 সেন্টিমিটার, কিন্তু কাটা যদি আলু হয় সেক্ষেত্রে রাখতে হবে কাটা আলুর ক্ষেত্রে 60 সেন্টিমিটার রাখা যেতে পারে। এবং বীজ থেকে বীজের দূরত্ব হবে 25 সেন্টিমিটার, আর কাটা আলুর ক্ষেত্রে 10 থেকে 15 সেন্টিমিটার। তারপরে প্রতিনিয়ত সেচ দিতে হবে, আগাছা হলে সেই আগাছাগুলো দমন করতে আগাছা দমন করতে হবে, রোগ বালাই পোকামাকড় এগুলো দূর করতে হবে। আলুর বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন আলুর পোকা, আলু কাটুই রোগ, জাপ পোকা, এই রোগগুলা দূর করতে হবে। এবং ফসল সংগ্রহ পরিচর্যার ক্ষেত্রে আলুর গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আলু, আধুনিক জাতের যে আলু রয়েছে সেই আলু পরিপক্ক আসতে প্রায় 85 থেকে 90 দিন সময় লাগে। এবং বীজ আলু সংগ্রহের অন্তত 10 দিন আগে সেচ বন্ধ করে দিতে হবে। এই বীজ যদি সেচ যদি বন্ধ করে না হয়, তাহলে আলু কিন্তু ম্যাচিউর হবে না, অর্থাৎ পরিপক্ক হবে না, এবং সেই আলুটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না। এর জন্য কি করতে হবে, 10 দিন আগে, আলু সংগ্রহ করে 10 দিন আগে সেচ দেওয়া বন্ধ করে দিতে হবে। তারপর একটা বিষয় আছে, সেটা হচ্ছে হামপুলিং। আলুর ক্ষেত্রে এটা করা হয়, তোমরা একটা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, সেটা হচ্ছে মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে উপরে লাকে হামপুলিং বলা হয়। এটা আলু সংগ্রহের সাধারণত 7 থেকে 10 দিন পূর্বে এই হামপুলিংটা করা হয়, যাতে আলুটা কি শক্ত হয় এবং উপযুক্ত পরিবেশে খাপ খেয়ে নিতে পারে, এর জন্য সাধারণত এটা করা হয়। এবং এতে সম্পূর্ণ শিকড় গাছ উপরে আসবে, কিন্তু আলুর মাটি নিচে থাকবে কিন্তু। এভাবে আলু সংরক্ষণ করতে হয়, এবং পরে আলু সংগ্রহ করতে, এবং এভাবে কি করতে হয়, আলুর বীজ উৎপাদন করা হয়।
তারপর রয়েছে সরিষার বীজ উৎপাদন। সরিষার বীজের ক্ষেত্রেও সেই উপযুক্ত জমি এবং মাটি নির্বাচন করতে হবে। দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি সরিষার জন্য উত্তম। জমি তৈরির ক্ষেত্রে এরকম 4 থেকে 5টি চাষ এবং মই দিয়ে জমিটাকে চুচু করে নিতে হবে। এবং সার প্রয়োগের ক্ষেত্রে রবি মৌসুমে হেক্টর প্রতি গোবর সার 8 থেকে 10 টন, ইউরিয়া 250 থেকে 270 কেজি, টিএসপি দেওয়া যেতে পারে 190 থেকে 210 কেজি, এমওপি 150 থেকে 170 কেজি এমওপি প্রয়োগ করতে পারবে। মিউরেট অফ পটাশ। এবং বীজ বপন পদ্ধতি, সরিষা বীজ যেহেতু শীতকালীন এটা দেখা যায়, এজন্য অক্টোবর নভেম্বর মাসে সরিষা বীজ বপনের উপযুক্ত সময়। এখন যদি অক্টোবর নভেম্বর মাসে না চাষ করে, যদি গরমের সিজনে চাষ করে, তাহলে কিন্তু বীজ গজাবে না। এর জন্য উপযুক্ত সময় কি করতে হবে, বীজ বপন করতে হবে। এবং এই যে সরিষার বীজ, এটা হেক্টর প্রতি জাত ভেদে 7 থেকে 9 কেজি বীজের প্রয়োজন হয়। তারপর বীজে বিভিন্ন ধরনের পরিচর্যা রয়েছে এই সরিষার ক্ষেত্রে, যেমন পৃথকীকরণ দূরত্ব থাকতে হবে, নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, রোগ বালাই দমন করতে হবে, পোকামাকড় দমন করতে হবে, আন্ত পরিচর্যা আছে যেগুলা মাটি অনেক সময় মাটির ভিতরে যে রোগ জীবাণু থাকে সেগুলো পরিচর্যা করা লাগে। তারপর বিভিন্ন ধরনের আগাছা হয়, সেগুলো পরিষ্কার করা লাগে। এ ধরনের বিভিন্ন পরিচর্যা আছে, পানি সেচ দিতে হয়। এভাবে সরিষা বীজের যত্ন নিতে হয়। ফসল সংগ্রহ, তারপরে শুকানো এবং বীজ সংরক্ষণের ভিতরে যেমন রয়েছে সাধারণত তরি যে জাতটা রয়েছে সরিষার, এটা পাকতে প্রায় 70 থেকে 80 দিন লাগে। এবং অন্যান্য যে সরিষা রয়েছে সেটা পাকতে প্রায় 90 থেকে 110 দিন সময় লাগে। এবং গাছের শতকরা 80 থেকে 85 ভাগ যখন শুকিয়ে যাবে, অর্থাৎ 80 থেকে 85 ভাগ শুকিয়ে পাকলে সকালে ঠান্ডা পরিবেশে কিন্তু এই সরিষা বীজ সংরক্ষণ করতে হবে। কারণ দুপুরের দিকে করলে তখন সরিষার যে সিলিকুয়া বলে যেটা, ওটা কিন্তু ফেটে যায় এবং সরিষা তখন মাঠে পড়ে যায়। সকালের দিকে, শিশির ভেজা সকালের দিকে এই সরিষা বীজগুলো মাঠ থেকে সংরক্ষণ করতে হয়। এবং মাড়াইয়ের পর 20-3 দিনে রোদে শুকিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হয়। তারপরে হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদন কলা কৌশল। এটার ক্ষেত্রে ওই জমি নির্বাচন তৈরি করতে হবে। এই পেঁয়াজের ক্ষেত্রে মাটির যে অম্লমান সেটা থাকতে হবে 6 থেকে অর্থাৎ 6.5 থেকে 7.5 এর মতো পিএইচ, অর্থাৎ মাটির যে অম্লত্বর মান সেটা থাকতে হবে 6.5 থেকে 7.5 এর মতো পিএইচ মান থাকতে হবে। এবং বিভিন্ন ধরনের সার যেমন ইউরিয়া 200 কেজি, টিএসপি 125 কেজি, এমওপি 180 কেজি, জিপসাম 100 কেজি, জিঙ্ক সালফেট, তারপর আছে গোবর, এই যে সারগুলো আছে এই সারগুলো জমিতে ঠিকমতো দিতে হবে, যাতে পুষ্টির কোনো ঘাটতি না থাকে। কন্দ রোপণ এবং নির্বাচনের ক্ষেত্রে পেঁয়াজের যে বীজ রয়েছে সেক্ষেত্রে কন্দ থেকে কন্দের রোপণের দূরত্ব 15 সেন্টিমিটার করে রাখতে হবে। এবং সারি থেকে সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার। এবং এই নভেম্বর মাস কন্দ রোপণের মোটামুটি উপযুক্ত সময়, এই জন্য নভেম্বর মাসে এই কন্দ রোপণ করতে হয় পেঁয়াজের। আর আকার ভেদে হেক্টর প্রতি প্রায় 1.2 থেকে 1.5 টন কন্দের প্রয়োজন হয়। পেঁয়াজের যে কন্দ, সেই কন্দের প্রয়োজন হয় কত, 1.2 থেকে 1.5। এটা কিন্তু অনেক সময় পরীক্ষা এমসিকিউ আসে। এই অন্যান্য যে ফসল আছে তার মতো পেঁয়াজের বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে, এর জন্য এগুলা যথাযথভাবে দমন করতে হবে। পেঁয়াজের একটা গুরুত্বপূর্ণ পোকা আছে থ্রিপস পোকা। এই থ্রিপস পোকা দমন করা দরকার। এর জন্য প্রতি 10 লিটার পানিতে 20 মিলিলিটার ম্যালাথিয়ন 57 ইসি দিয়ে এটা স্প্রে করতে হবে, তাহলে এই পোকাটা দমন করা সম্ভব হবে। তেমনি বিভিন্ন রোগ বালাই আছে, এগুলো দমন করতে হবে। এই পেঁয়াজের যে ফলন, এই পেঁয়াজ হিসেবে পেঁয়াজ চাষ করলে প্রতি হেক্টর বীজের ফলন হবে 700 থেকে প্রায় 800 কেজি পর্যন্ত হতে পারে। এই যে পেঁয়াজের যে উৎপাদন কৌশল, আমরা সেই পেঁয়াজের উৎপাদন কৌশলটা জানলাম। আমরা যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে প্রতিটি ফসলের প্রায় একই ধরনের মানে ধারাবাহিকতা রয়েছে, অর্থাৎ উপযুক্ত স্থান নির্বাচন, বীজ ফসলের এরকম। এগুলো একটু ভালো করে যদি তোমরা জেনে নাও, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার ইজিলি ভাবে দিতে পারবে। অর্থাৎ পেঁয়াজ কি উৎপাদন করতে হয় সেই কলা কৌশলটা। এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে এটা কিন্তু মেনটেন করতে হবে, অর্থাৎ আগে বীজ বপন, তারপরে বীজ পৃথকীকরণ, বীজ জমি তৈরি, এটা কিন্তু করা যাবে না। ধারাবাহিক যে আছে এই ধারাবাহিকটা কিন্তু মেনটেন করতে হবে এই পেঁয়াজের বীজ বা অন্য যে ফসল আছে সেই বীজ উৎপাদন করার ক্ষেত্রে।
এবার আমরা জানবো বীজ প্রক্রিয়াজাতকরণ। বীজ প্রক্রিয়াজাতকরণ কি? বীজ সংগ্রহ, মাড়াই করার পর পরিষ্কার করা, শুকানো, গ্রেডিং করা, বিক্রির উদ্দেশ্যে থাকলে প্যাকেট করা ইত্যাদি সব কিছু মিলিয়ে যে কাজগুলো করা হয় তাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলা হয়। এই বীজ প্রক্রিয়াজাত ধাপ রয়েছে, যেমন হচ্ছে মাড়াইকরণ করা হয়, মাড়াই করা হয়, জমি থেকে ফসল আনলে সেটাকে মাড়াই করতে হয়, অর্থাৎ গাছ থেকে সেপারেট করা হয়, থ্রেসিং যেটাকে বলা হয়। তারপর পরিষ্কার করা, সেই বীজটাকে পর কি করতে হবে? পরিষ্কার করতে হবে, ক্লিনিং করতে হবে, অর্থাৎ সেই বীজের ভিতর বিভিন্ন ধরনের পোকামাকড়, ধুলাবালি, চিটা, গাছের পাতা, কাণ্ড এবং অন্যান্য যে সব জিনিস আছে সেগুলো থাকতে পারে, এগুলো পরিষ্কার করতে হবে। তারপর কি করতে হবে? বীজটাকে শুকাতে হবে এবং বীজ পরিষ্কার করে শুকাতে হবে এবং শুকিয়ে কি করতে হবে? 8 থেকে 12% ভিতর ময়েশ্চার নিয়ে আসতে হবে, মানে বীজের ভিতর পানির জলীয় অংশের পরিমাণ থাকে কত? 8 থেকে 12%। এবং হচ্ছে বাছাই করতে হবে এবং বিন্যাস করতে হবে, বাছাই করতে হবে বড় ছোট, তারপর হচ্ছে মাঝারি ধরনের যে বীজগুলো থাকে ওগুলো আলাদাভাবে বাছাই করতে হবে এবং কালারের উপর ভিত্তি করে বীজগুলো আলাদা আলাদা ভাবে কি করতে হবে? গ্রেডিং করতে হবে, বাছাই বা বিন্যাসকরণ যেটা বলা হয়, এভাবে করতে হয়। এই যে বীজ প্রক্রিয়াজাতকরণ, এই বীজ প্রক্রিয়াজাতকরণ কিছু উদ্দেশ্য আছে, যেমন বীজ হতে অন্যান্য জাতের ফসলের বীজ এবং আগাছা পৃথক করা, বীজের আর্দ্রতা কমিয়ে নিরাপদ মাত্রায় আনা, ভাঙা, অপুষ্ট, রোগাক্রান্ত, অসাড় বীজে আকৃতি বীজ থাকে সেগুলো বেছে ফেলে দেওয়া, বীজের আকার অনুসারে ছোট, বড়, মাঝারি ইত্যাদি গ্রেডিং করা, অবাঞ্ছিত দ্রব্য যেমন পাথরের টুকরা, মাটি ও অন্যান্য যে ময়লা এগুলো বেছে ফেলে দেওয়া, বীজ শোধন এবং প্যাকিং করা, প্রতিটি বীজের প্যাকেটে বীজের নাম, জাত, উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারিখ ও অন্য তথ্যাদি এগুলা লিখতে হয়। এটা হচ্ছে বীজ প্রক্রিয়াজাতকরণ যে বিষয়টা, সেটা আলোচনার বিষয়। এবার আছে বীজ সংরক্ষণ। বীজ সংরক্ষণ কি? মাঠ থেকে সংগৃহীত ও প্রক্রিয়াজাতকৃত বীজ ফসল বীজ বপনের আগ পর্যন্ত বিভিন্ন ধরনের পাত্র বা স্থানে বিভিন্ন পদ্ধতিতে সঠিকভাবে গুদামজাত করে রাখাকে বীজ সংরক্ষণ করা হয়। আমাদের দেশের যে কৃষকরা রয়েছে সেই কৃষকরা সাধারণত চটের বস্তা, তারপর প্লাস্টিকের বস্তা, ড্রাম, টিনের পাত্র, কাচের বয়াম, বাঁশের তৈরি ডোল, পলি ব্যাগ এগুলো সাধারণত তারা বীজ সংরক্ষণ করে থাকে। বীজ সংরক্ষণে কিছু নীতিমালা রয়েছে বা করণীয় বিষয় রয়েছে যেগুলা গুরুত্বপূর্ণ, যেমন বীজ সংরক্ষণের পারিপার্শ্বিক পরিবেশ শুষ্ক ঠান্ডা হতে হবে, বীজ সংরক্ষণের পাত্র বা ঘর পোকা এবং রোগাক্রমণ প্রতিরোধী হতে হবে, গুদাম ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, সংরক্ষণের আগে বীজ ভালোভাবে শুকিয়ে ছায়াতে ঠান্ডা করে নিতে হবে এবং সহজে সজীবতা হারায় না এমন উন্নত মানের বীজ সংরক্ষণের জন্য বাছাই করতে হবে। বীজ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ না করে সংরক্ষণ, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্বাভাবিক তাপমাত্রা বীজ সংরক্ষণ করা যায় এবং আর্দ্রতা নিয়ন্ত্রণহীন হিমাগারে সংরক্ষণ এবং হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পন্ন হিমাগারে সংরক্ষণ। এই যে 4টি পদ্ধতি রয়েছে বীজ সংরক্ষণের পদ্ধতি, এভাবে কিন্তু আমরা বীজ সংরক্ষণ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ বিশেষ উৎপাদন সম্পদ কৃষি প্রযুক্তি, এই বিশেষ উৎপাদন কৃষি প্রযুক্তিটা ছিল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন কলা কৌশল, অর্থাৎ পেঁয়াজ, আলু এবং হচ্ছে সরিষা। এবং আমরা আরো শিখলাম যে বীজের যে শ্রেণী বিভাগ ছিল, বীজ কি এটা জানলাম, আর বিভিন্ন বীজ ভালো বীজের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এবং বীজ কিভাবে উৎপাদন করতে হয় সেই কলা কৌশল, তারপর হচ্ছে বীজ কিভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হয় এবং বীজ কিভাবে সংরক্ষণ করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করে নিচে আমাকে জানিয়ে পারো, পরবর্তী ভিডিওতে আমি সেটা তোমাদের আবার বলে দিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।